আপনারা দেখছেন চ্যানেল আই। প্রিয় দর্শক, এখন আপনারা দেখবেন জামাল রেজার প্রযোজনা এবং ডক্টর জিয়াউল করিমের উপস্থাপনায় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য। আপা 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজিন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজিন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজিন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। প্রিয় দর্শক, গ্রীষ্মের খরতাপে জনজীবন দুর্বিষহ। গরমে ঘামে স্কিনে ঘাম থেকে ঘামাচি, একজিমা, ফাঙ্গাস, স্ক্যাবিস, কোষপচরা হতেই চলেছে। তো এই সময়টার জন্য আসলে আমরা স্ক্যাবিস নিয়েই কথা বলবো, কীভাবে স্ক্যাবিস মুক্ত থাকা যায়, কোষপচরা মুক্ত থাকা যায়। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার রাশেদ মোহাম্মদ খান। তিনি প্রাক্তন বিভাগীয় প্রধান, চর্ম ও যৌনরোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রফেসর ডক্টর রাশেদ, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমার যে প্রথম প্রশ্ন, আসলে আমরা দেখছি যে গ্রীষ্মকালে আমাদের শরীর ঘামছে, গরমে অতিষ্ঠ যারা, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষগুলো খুব কষ্ট হচ্ছে। এই সময়টাতে স্কিন ডিজিজ অনেক বেড়ে যায় এবং দেখা যায় সবাই চুলকাচ্ছে শরীরে। তো এর মধ্যে কিন্তু একটা রোগ আপনারা বলে থাকেন যে স্ক্যাবিস একটা রোগ, যেটা আমরা গ্রামের ভাষায় বলি খোসপাসরা বা খুজলি আমরা কোথাও কোথাও বলে থাকি। আসলে আমরা এই স্ক্যাবিস নিয়ে আপনার কাছে জানবো যে স্ক্যাবিস আসলে কী ধরনের রোগ। আপনি যেমনটা বললেন যে ঘামাচি হয়, ফাঙ্গাল ইনফেকশন, আমরা বলি রিংওয়ার্ম, গোল গোল হয়ে সারা শরীরে ছড়িয়ে, এটা খুব হয় কিন্তু গরমকালে, যেখানে গা ভেজা থাকে। কিন্তু আমরা সোফার দেখেছি যে স্ক্যাবিস রোগটা শীতকালে বেশি হয়, কারণ এটা প্রচণ্ড ছোঁয়াচে রোগ। তো যখন একসাথে একই কাঁথার নিচে সবাই ঘুমিয়ে থাকে, তখন এই রোগটা অনেক খুব তাড়াতাড়ি ছড়ে যায়। কিন্তু এখন যেটা দেখছি আমরা, গরমকালেও এই রোগটা খুব হচ্ছে, কারণ এই রোগটার প্রকোপ অনেক বেড়ে গেছে এবং আমার মনে হয় রোগটার যে সার্ভাইভাল ইনস্টিংক্ট, যেটা বেঁচে থাকার এটার শক্তি অনেক বেড়ে গেছে। এই জন্য এখন গরমকালে কিন্তু আমরা প্রচুর স্ক্যাবিস দেখছি। যেটা হচ্ছে স্ক্যাবিস হচ্ছে একটি পরজীবীজনিত রোগ বা একটোপ্যারাসাইট বলে থাকি আমরা। এই একটোপ্যারাসাইটটা প্রচণ্ড ছোঁয়াচে। এটা আমরা, যেটা আপনি বললেন যে সাধারণ ভাষায় আমরা খোসপাসরা বলে থাকি, খুব হচ্ছে এখন। তো আপনি বলছেন অত্যন্ত ছোঁয়াচে একটা রোগ, কীভাবে ছড়ায় আসলে? স্ক্যাবিস যে প্যারাসাইটটা, এটা যদি সাইজ বলি, একটা পিনহেড সাইজ একটা প্যারাসাইট। হ্যাঁ, এটা ব্যাকটেরিয়া ভাইরাসও না, কিন্তু এটা পিনহেড প্যারাসাইট। এটা ত্বকের উপরে যখন এটা হিউম্যান টু হিউম্যান ছড়ায়, এটার নাম হচ্ছে সার্কোপ্টিস কেভিয়াই ভার হোমিনিস আমরা বলি, মানে হিউম্যান ইজ দ্য রিজার্ভার, হিউম্যান থেকে হিউম্যান ছড়ায়, এটা অন্য পশু পাখি থেকে আসে না। এটা যেটা হয়, যখন একজনের সাথে একজন একটা ক্লোজ কন্ট্যাক্ট বেশ কিছুক্ষণ ধরে থাকে, তখন এই প্যারাসাইটটা মুভ করে তার কাছে চলে যায় এবং তার কিছু সাইটস আছে যেখানে সে খুব পছন্দ করে থাকতে। এবং যখন হয়, তখন প্রথম দেখা যায় যে এটা হলো, প্রথমে সে দেখা যাবে যে 4 থেকে 6 সপ্তাহ সে কিছু বুঝবে না তার কিছু হয়েছে, ছড়ালো। হ্যাঁ, সে ইন দ্য টাইম সে আস্তে আস্তে স্ক্যাবিসটা ত্বকের মধ্যে ঢুকতে থাকে। আমাদের ত্বকের উপরিভাগে যে আমরা স্ট্র্যাটাম কর্নিয়াম বা এপিডার্মিস যেটা বলি আমরা, এখানে সে বারো করে, মানে ছোটো একটা সুরঙ্গ তৈরি করে। সে আস্তে সুরঙ্গ করে সে আস্তে করে ঢুকে যায়, এর মধ্যে ঢুকে আস্তে আস্তে সে ওখান থেকে ওখানে যে মেল এবং ফিমেল, পুরুষ এবং মহিলা যে তার একটা ওখানে মেটিং হয় আর কি। মেটিং হয়ে পরে তারপরে পুরুষটা মরে যায়, আর ফিমেলটা এই 12 মধ্যে ডিম পাড়া শুরু করে। প্রতিদিন সে ডিম পাড়ে এবং ওই ঘরটাই হচ্ছে তার 12। আস্তে ডিম পাড়া শুরু করে সে। এটা 4টা স্টেজে হয়। যখন সে ডিম পাড়লো, ডিমটা পাড়ার মধ্যে প্রথম যে ডিমটা ফুটে হচ্ছে আমরা বলি নিম্ফ হয়, তারপর লার্ভা হয়, তারপরে অ্যাডাল্ট প্যারাসাইটটা হয়। এবং সে তখন আবার নতুন নতুন করে ছড়া থাকে চারিদিকে, শরীর থেকে 7 দিকে ছড়া থাকে। এইভাবে সে বংশ বিস্তার করতে থাকে এবং যখন নতুন অনেক সংখ্যায় হয়ে যায়, তখন তারা আশেপাশে যারা আছে সেখান থেকে ছড়াতে পারে। এটা কাপড়ের মধ্যে বেঁচে থাকে অনেকক্ষণ, ইউজুয়ালি only 7 to 2 hours। ওটা কাপড় থেকে একজনের কাছ থেকে যদি বিছনা কেউ শেয়ার করে তার কাছে চলে যায়, কম্বল যদি কেউ শেয়ার করে তার কাছে চলে যায়। এইভাবে সে একজনের কাছ থেকে ছড়াতে থাকে। এই স্ক্যাবিস আসলে কয় ধরনের হয়ে থাকে? আচ্ছা, আমরা যেটা মোস্টলি পাই, যেটা মানে ক্লাসিক্যাল স্ক্যাবিস, আমি যেমনটা বলতেছিলাম যে টিপিক্যাল সাইটস অফ ইনভলভমেন্ট যেটা হয়, সেখানে আমরা খুব
খুব বেশি আমরা বলি 10-15-12 ঘর থাকে এক একটা, মানে একটা মানুষের, যেটা আমাদের ইমিউন সিস্টেম, যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আছে, এটা স্কেবিসকে চেক করার চেষ্টা করে। তবে স্কেবিস একটা স্মার্ট পরজীবী। সে যখন ঘরে ঢুকে তখন আমাদের ইমিউন সিস্টেম সে মডুলেট করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে ওকে অ্যাটাক করতে না পারে সে একটা পরিবেশ তৈরি করে সে ওখানে সুন্দর মতো বসবাস করতে থাকে এবং আস্তে আস্তে যখন ডিম পারে বংশ বিস্তার করতে থাকে, এইভাবেই তাকে আস্তে ছড়াতে থাকে। আরেকটা আমরা অনেক সময় শুনি যে নরোজিয়ান স্ক্যাবিস নামে একটা কথা হ্যাঁ, বলে, এটা আরেকটা আবার বলে যে ইনফেক্টেড স্ক্যাবিস বলেও একটা শব্দ আমরা শুনি আর কি। আচ্ছা, ইনফেক্টেড স্ক্যাবিস স্ক্যাবিসের কমপ্লিকেশন, বাট নরোজিয়ান স্ক্যাবিসটা একটা ইন্টারেস্টিং স্ক্যাবিস, যেটা হচ্ছে যারা ইমিউনোসাপ্রেস, মানে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন ধরেন অ্যান্টি ক্যান্সার ড্রাগ পাচ্ছে, যারা এইচআইভি আক্রান্ত, কথা যাদের ইমিউন সিস্টেম ডাউন হয়ে গেছে, এইখানে স্টেরয়েড ওষুধ সেবন করছে রোগের কারণে, খাচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু স্কেবিস প্রচণ্ডভাবে ছড়িয়ে যায়। ওদের দেখলে বোঝাই যাবে না সে স্কেবিস আক্রান্ত। আমরা যখন দেখি তখন মনে হবে ওদের সোরিয়াসিস একটা রোগ আছে, স্কিন ডিজিজ আছে, সোরিয়াসিস মধ্যে হাতের চামড়া অনেক মোটা হয়ে গেছে, অথবা হয়তো পিআরপি পিট্রাসিস রুব্রা পিলিয়ারিয়াস একটা রোগ আছে, দেখতে মনে হয় এরকম দেখে, মানে এমন আমাদের ডার্মাটোলজিস্ট অনেকে ভুল করে ফেলে যে এটা দেখে এটা কি আসলে। আপনি ভালো করে তাকে পরীক্ষা করতে যান, 2 দিন পর আপনি বুঝবেন, ডাক্তার বুঝবে যে হয়তো ভুল ডায়াগনোস করেছে, সোরিয়াসিস ভাবলো তাকে। আচ্ছা, 2 দিন পর ডাক্তার দেখবে যে তার স্কেবিস হয়ে গেছে, কারণ এত সংখ্যা থাকে, তখন বুঝে সে স্কেবিস রোগ দেখছে। এমনও ভুল হয়, মানে এটা খুবই সাংঘাতিক। এবং ইমিউনোসাপ্রেস যারা আছে তাদের ক্ষেত্রে এটা ঝুঁকি থাকে বেশি, ইমিউনোসাপ্রেস পেশেন্ট থেকে ওরা বাসা বাঁধতে সুবিধা হয়। এই রোগীর যদি লক্ষণগুলো আমরা একটু জানতে চাই যে কি কি লক্ষণ নিয়ে আসছে রোগী। আচ্ছা, প্রথম যখন যেটা হচ্ছে, আমরা দেখি যে যখন এই প্যাপুলসগুলা, যেখানে আঙুলের ফাঁকে, ব্রিস্টের সামনে, কুনুইতে, বগলে, ফিমেল ব্রেস্টের নিচে, মেল ফিমেল জেনিটাল রিজিয়নে, আঙুলের পায়ের আঙুলের ওয়েস্ট স্পেসে দেখো ছোটো ছোটো পানির মতো দানা নিয়ে ওঠে। কিছু আমরা বলি প্যাপিউলস ভেসিকলস, আমরা সায়েন্টিফিক টার্মে বলি, বা নর্মালি বলতে হলে ছোটো ছোটো গোটার মতো হয় এবং ছোটো ছোটো গোটার ভিতরে পানিও থাকতে পারে, মানে পানি বিচি ভেসিকলস, পানি ভর্তি গোটার মতো থাকে এবং প্রচণ্ড চুলকাতে থাকে। এবং চুলকানো বেশি হবে রাতের বেলা, নাইট ইচিং, মানে রাতের বেলা যখন ঘুমাতে যাবে তখন আমরা কাঁথা দিয়ে শুই, অথবা বিশেষ যে গরমে এই স্কেবিসটা অ্যাক্টিভ হয়ে যায়, প্যারাসাইট অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে সে মুভ করা শুরু করে, তখনই কিন্তু চুলকানি সবচেয়ে বেশি হয়। ক্লোজ কন্ট্যাক্টস, তার কন্ট্যাক্টসে যারা আসে তখন ওদের অনেকেরই গা চুলকাচ্ছে, রাতের বেলা চুলকাচ্ছে। তো সেক্ষেত্রে এই রোগের সাথে আসলে মানে কোন কোন ডিজিজ এর মতোই মনে হয়, যেমন আপনি ফাঙ্গাস হতে পারে, বা আপনি বলছিলেন সোরিয়াসিসের কথা, মানে এটার সাথে মিলে যায় দেখতে একই রকম, কোন কোন রোগ আছে, বা তাদের থেকে আপনি এটা স্ক্যাবিসকে পৃথক করার, পার্থক্য করার উপায়গুলো? স্ক্যাবিস যেটা ইজিলি খুব সহজে চেনা যায়, খুব ক্লিনিক্যাল সিমটমস, কিন্তু যদি ক্রিটিক্যাল হয় তখন একজন ডার্মাটোলজিস্টের প্রয়োজন হয়, কারণ অনেকগুলো 30টা রোগের মতো আছে। আমি 30টা রোগের নাম আমি বলতে চাই না, সময় হবে না, বাট কিছু কিছু রোগ আছে যেমন লাইকেন প্ল্যানাস, কোনো কোনো ছোটো ছোটো সোরিয়াসিস থেকে হতে পারে, কিছু হচ্ছে প্যাপুলার আর্টিকেরিয়া, ইভেন ইনসেক্ট বাইট, পোকার কামড়, মশার কামড়, হ্যাঁ, ইনসেক্ট বাইট, বিভিন্ন রকম ইনসেক্ট আছে, ওগুলো কিন্তু স্ক্যাবিস মধ্যে দেখতে হয়। সো স্ক্যাবিস কিন্তু ডায়াগনোস করতে আমাদের কিছু পদ্ধতি আছে, আমরা টু কনফার্ম ইট, যখন আমাদের ক্রিটিক্যাল হয়ে যায় না, ঠিক বুঝতে পারছি না স্ক্যাবিস নাকি স্ক্যাবিস না, তখন আমাদের উই হ্যাভ সাম মেথডস যেটা দিয়ে আমরা বুঝে ফেলি এটা স্ক্যাবিস। তো সেক্ষেত্রে যখন আপনারা স্ক্যাবিসের একটা ধারণা নেন যেটি স্ক্যাবিস, এটা কি কনফার্ম করার কোনো প্যাথোলজিক্যাল টেস্ট আছে কিনা? আচ্ছা, এটা যে প্যাথোলজিক্যাল কোনো টেস্ট নাই সোফার, সেরোলজিক্যাল ব্লাড টেস্ট করে বুঝে ফেললাম, তবে রিসার্চ ইজ গোয়িং অন, একটা মানে ওদের স্ক্যাবিসের যে প্রোটিনগুলো নিয়ে একটা হচ্ছে যে ফিউচারে হয়তো আসবে, কিন্তু এই মুহূর্তে আমাদের যেটা হচ্ছে মোস্টলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আমরা যে বললাম যে টিপিক্যাল সাইট, ফ্যামিলি হিস্ট্রি, আর আমাদের যখন স্ক্যাবিসে দেখো আমরা যে 12 কথা বলেছিলাম যে সে ঘরটা বানায়, এটা এরকম এই 12 খুঁজি আমরা, 12গুলো খোঁজা যায়, ফিঙ্গার ওয়েভস, তার রিস্টে, তারপরে শরীর অন্যান্য জায়গায়, এই 12গুলো খুঁজি। এই 12গুলো খোঁজার জন্য একটা আছে ইন্ডিয়া ইঙ্ক টেস্ট বলি, ইঙ্ক টেস্ট। একটা আমাদের কাছে একটা যন্ত্র আছে, এটাকে বলে ডার্মোস্কোপ, ইটস কাইন্ড অফ এ ম্যাগনিফাইং একটা যন্ত্র, ওটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি। যখন আমরা 12 খুঁজে বের করতে ফেলি তখন আমরা বুঝি দিস ইজ স্ক্যাবিস। ইউজুয়ালি আমরা যদি 12 পেয়ে যাই ডার্মোস্কোপ ইউজ করে, তখন কিন্তু আমরা কনফার্ম হয়ে যায়, গেলে তো আর তো এখানে ডায়াগনোসিস কনফার্ম হয়ে গেল। আসলে এই ট্রিটমেন্ট করার যে পদ্ধতিগুলো, যে আগে তো অনেক স্ক্যাবিসতে তো অনেক আগে থেকে চিকিৎসা চলছিল, এখন কিন্তু অত্যাধুনিক অনেক চিকিৎসা পদ্ধতি আছে। আমরা এই স্ক্যাবিসের যে চিকিৎসা, সেই চিকিৎসা সম্পর্কে আপনি? বাচ্চাদের খুব হয়, বিশেষ করে 5 বছর নিজে থেকে খুব হয়, এবং সবারই হয়। আর ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু স্ক্যাবিস বিস্তৃত, সারা পৃথিবী জুড়ে স্ক্যাবিস আছে, আমাদের বাংলাদেশেও প্রচুর, বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টে এখন প্রচুর স্ক্যাবিস আমরা দেখছি, এভরিওয়্যার খুবই হচ্ছে, বাচ্চাদের হয়। আপা 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত?
ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজিন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজেন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজিন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। ট্রিটমেন্টটা জানতে চাচ্ছি যে আসলে কি চিকিৎসা দেন আচ্ছা, ট্রিটমেন্ট আমাদের এই বয়স ভেদে প্রেগনেন্ট মাদার, ল্যাকটেটিং মাদার, অ্যাডাল্ট বাচ্চা ট্রিটমেন্ট ডিফারেন্ট। কিন্তু আমাদের একটা ওষুধ আছে, এটা এখন আমরা বলি পারমেথিন 5%। আমাদের আরও ওষুধ আছে, পুরানো ওষুধ আছে, টেট্রাইথেল মনোসালফিউরাম, লিন্ডেন, সালফার জাতীয় ওষুধ, আনগ্লুটাম সালফ্রিজ বলে থাকি আমরা। এগুলো হচ্ছে বেস্ট হচ্ছে পারমেথিন 5%। এটা সবাইকে দেওয়া যায়, প্রেগনেন্ট ওমেনকে দেওয়া যায়, ল্যাকটিং মাদার যায়, বাচ্চাদেরকে দেওয়া যায়, সবাইকে দেওয়া যায়। এটা আমরা ইউজ করতে হবে খুব নিয়ম করে। এর সাথে সাথে আমাদের কিছু ওষুধ আছে, ওষুধের মধ্যে একটা খাওয়ার ওষুধ আছে, এটাকে নাম হচ্ছে আইভারমেকটিন। এটা আবার সবাইকে দেওয়া যাবে না। যেমন বাচ্চাদের এটাকে আমরা যদি যার ওজন 15 কেজির নিচে যাদের হবে তাদেরকে দেওয়া যাবে না। 200 মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েটে আমরা ওষুধ দিয়ে থাকি, এটা সবাইকে দেওয়া যায়। তবে এগেইন আমাদের প্রেগনেন্ট এবং ল্যাকটিং মাদারকে দেওয়া যাবে না। সো ভেদ আছে। তবে আমাদের মেইন ওষুধটা হচ্ছে পারমেথ্রিন। লাগানোর নিয়মটা খুব ভেরি ইম্পর্টেন্ট। লাগানোর নিয়মটাই আসলে আমরা জানতে চাই। কী করতে হবে? আপনি প্রথমে ভালো করে গোসল করে ফেলেন, ঘষে মাঝে গোসল করে ফেলেন, যে বাড়ার মুখগুলি যাতে একটু ওপেন করতে পারি আমরা। যে সে ঘর বানিয়েছে, ঘরের দরজাটা একটু ওপেন করার জন্য আমরা ঘষে মাঝে গোসল করলাম। গোসল করে গাটাকে শুকিয়ে নিলাম। শুকিয়ে নিয়ে আমরা বড় দেখে বলি একটা টিউব, 30 গ্রামের একটা টিউব। অনেকেই জায়গায় ভুল করে, মনে করেন আমি আজকে অর্ধেক লাগালাম, পরে আবার 7 দিন পরে লাগাতে বলছি, আবার পরে দেখলাম। পুরো একটা টিউব একেবারে গলা থেকে শুরু করে গলা থেকে পাটতলা পর্যন্ত সারা গায়ে। আমি বলতে যে এখানে এভরি স্কোয়ার মিলিমিটার জায়গা যেন বাদ না যায়, কারণ কোথায় বারো আছে আমরা জানি না। যেন বারোগুলি মারতে হলে আপনাকে পুরো গাকে, পায়ের তলা, আঙুলের ফাঁকগুলো, বিশেষ করে জেনিটাল রিজিয়ন, ফিমেল ব্রেস্টের নিচে সারা গায়ে আপনাকে লাগাতে হবে। আপনি যদি নিজে পিঠের জায়গায় লাগাতে না পারেন, আপনাকে হেল্প করবে। আরেকটা জিনিস আমরা রিসেন্টলি খেয়াল করছি, যেটা দেখা যায় কানের মধ্যে পাশেও কিন্তু আপনার স্কেবিস দেখা যায়, যেন কানের পিছনে এবং কানের মধ্যে লাগাতে হবে। তবে অ্যাডাল্টের ক্ষেত্রে ফেস আর মাথা আমরা বাদ দিই, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আবার ডিফারেন্ট। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আপনার ফেসেও কিন্তু স্কেবিসিলেশন পাওয়া যায়, মাথা পাওয়া যায়। তো বাচ্চাদের ফেস, মাথাও লাগাতে হবে। তারপরে সারা গায়ে লাগালেন, লাগানোর পরে এটাকে থাকতে হবে 8 থেকে 12 ঘন্টা। কারণ এটা পারমেথিন, যেটা এটা কাইন্ড অফ পয়জন, এটা হচ্ছে নিউরোটক্সিন। ওই স্কেবিসটাকে সে প্যারালাইজ করে দেয়, প্যারালাইজ করে তাকে মেরে ফেলে। 12 ঘন্টা থাকার পরে আপনাকে ধুতে হবে। 8 থেকে 12 ঘন্টা না থাকলে এই পোকাটা মরবে না, তাহলে আপনি আবার রিঅ্যাপ্লাই করতে হবে। সুতরাং মনে রাখতে হবে। তারপরে যেটা হচ্ছে লাগালেন, ধুয়ে ফেললে সে জায়গাতে আবার কভার করে নিলেন। তারপরে 8 থেকে 12 ঘন্টা পর আপনি আবার গোসল করে ফেললেন। গোসল করে পরনের কাপড় চোপড়, বিছানার চাদর যা আছে সব 50 ডিগ্রি সেন্টিগ্রেড 10 মিনিট গরম পানি, এটা কি করতে হবে? গরম ধুতে হবে। ধুয়ে আপনি কড়া রোদে শুকাতে পারেন, অথবা আপনি যদি ধুতে না পারেন, সেই এফএসসি না থেকে একটা পলিথিন ব্যাগের মধ্যে ভরে 70 আওয়ার্স এটা বাইরে রেখে দেন। ওটা এই এনভায়রনমেন্টে বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না। 70 আওয়ার যদি বাইরে থাকে, ওই পলিথিন প্যাকেটের মধ্যে সে মরে যাবে। 7 দিন পরে আপনাকে আবার লাগাতে হয় রিঅ্যাপ্লিকেশন, তখন ডিমগুলো ফুটবে। ওরা আবার বাচ্চা দেওয়া শুরু করে, ডিম পাড়া শুরু করার আগেই তাদেরকে মেরে ফেলতে হবে। এবং তখন 7 দিন পরে আপনি ডিমগুলো ফুটলো, তখন আপনি আরেকবার সেম নিয়মে আবার অ্যাপ্লিকেশন করলেন। কোনো ক্ষেত্রে আবার 3 বার অ্যাপ্লিকেশন দেয়, এখন যেহেতু খুব রেসেন্ট হয়ে গেছে, 3 বারে দেখতে হবে। যেটা ভেরি ইম্পর্টেন্ট, গোসল করে নখগুলো কেটে নেবেন। আপনি যখন নখটা কেটে নেবেন, নখের ভিতরে কিন্তু আপনি স্ক্র্যাচ করছেন, এখানে স্কেবিস থেকে যায়। এখানে কিন্তু যখন করবেন, এই জন্য যখন মলম লাগাবেন, তখন মলমটা গায়ে দিয়ে তখন স্ক্র্যাচ করেন, যাতে নখের ভিতরে আপনার ওষুধটা ঢুকে যায়। এই যে নখের থেকে কিন্তু হয়, ইটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যেটা অনেকেই মিস করে, যে এইটুকুর জন্য স্কেবিস ভালো না। স্যার এই লোশনটা স্যার যে কতদিন লাগাতে হবে, যেটা পারমেথ্রিনের কথা বলছিলেন? আমরা ইউজুয়ালি বলি যে আজকে লাগলেন, 7 দিন পরে লাগেন, আবার 7 দিন পরে। একটা টিউব একবার ব্যবহার করা, বাচ্চাদের ক্ষেত্রে মেবি হাফ টিউব হতে পারে, কিন্তু একটা টিউব প্রতি 7 দিন পর একটা টিউব। এখন পুরো ফ্যামিলিকে আমরা যদি ট্রিট করতে বলি, কারণ ছোঁয়াচে রোগ। শিশুদের ক্ষেত্রে যেটা আমরা বলছিলাম, যে অনেক সময় দেখা যায় যে এই পারমেথ্রিনে তাদের কোনো মানে অ্যাডাল্ট ডোজে এইভাবে লাগালে সাইড এফেক্ট হতে পারে কিনা, বা আপনাকে একটু ডাইলিউট করে লাগাতে বলেন কিনা শিশুদের? এটা যদি পারমেথ্রিনটা ডাইলিউট করার কিছু নাই, কিন্তু যেমন টেট্রাইথেল মনোসালফিউরাম যেটা, ওটা আমরা এখন মাঝে মাঝে ইউজ করছি। ওটা ইউজ করার সময় বাচ্চাদের ক্ষেত্রে ডাইলিউট করতে হবে। যেমন বাচ্চাদের ক্ষেত্রে 2 ভাগ পানি 1 ভাগ ওষুধ, আর বড়দের ক্ষেত্রে 1 ভাগ পানি 1 ভাগ ওষুধ, এইভাবে আমরা বলি। আদারওয়াইজ কিন্তু ইরিটেশন হতে পারে, সব ওষুধই ইরিটেশন হতে পারে, কোনো থাকে অ্যালার্জি রিঅ্যাকশন, র্যাশ, এগুলো কিন্তু হতে পারে। সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটা এবি ডিফারেন্ট হয়, আমরা ওটাও ম্যানেজ করতে হয়, সেভাবে যেতে হবে আমাদের। স্যার আরেকটা বিষয় হলো যে এই যে আপনার লাগানোর কথা বলছেন, যে একটা টিউব একবার লাগাবে এবং এটা 8 থেকে 10 ঘন্টা থাকবে, 8 থেকে 12 ঘন্টা, এবং সব কিছু ধুয়ে ফেলবে। স্যার এখন ধরেন আপনার রুগীর ফ্যামিলি কন্ট্যাক্ট, আপনার কি ট্রিটমেন্টের সময় তাদেরকে বলে দিবেন যে আপনার ফ্যামিলি মেম্বারদের সবাইকে ব্যবহার করতে হবে? এটা আমি খুব স্পেসিফিক্যালি বলে দিই, এবং এভাবে বলে দিই, যার যা গা চুল কাচ্ছে এবং যার যা গা চুল কাচ্ছে না,
সবাইকে ওষুধ লাগাতে হবে। চুলকাচ্ছে না মানে তার হয়েছে, কিন্তু তো চুলকাতে শুরুতে তার 6 থেকে 6 সপ্তাহ লাগবে তার। ও তো আছে বলে না আমার তো হয়নি আমি লাগাবো কিনা, মিসটা কিন্তু এখানে হয়। সুতরাং যার আছে যার নাই সবাইকে লাগাইতে হবে। স্যার আমরা একটা জিনিস জানতে চাই যে আমরা দেখি যে স্ক্যাবিস যদি কেউ ধরেন আসলে এটা অনেক অবহেলার শিকার, মানে মানুষ চুলকাচ্ছে কিন্তু চিকিৎসা করতে চাচ্ছে না, যদি না করে কি কমপ্লিকেশন হতে পারে? আচ্ছা, যেটা হচ্ছে স্কেবিজ ট্রিটমেন্ট না করা হয়, স্কেবিজ যেটা করে যখন 12টা তৈরি করে সে বলতে আমার ইমিউন সিস্টেমকে রোগ প্রতিরোধ ক্ষমতাকে সাপ্রেস করে দেয়, সে যাতে ইমিউন সিস্টেম ওকে অ্যাফেক্ট করতে না পারে। এই জন্য যেটা হয় আমাদের ত্বকে কিন্তু প্রচুর ভাইরাস ব্যাকটেরিয়া কিন্তু বসবাস, যেটা আমাদের সারফেসে একটা মাইক্রোবায়োম কিন্তু আমাদের একটা উই লিভ ইন মানে মাইক্রোবায়োমের একটা সারা গায়ে আছে, কিন্তু সেখানে ওই প্যাথোজেনিক ব্যাকটেরিয়া যেগুলো আমাদের রোগ তৈরি করতে পারে সে আরামে বারের মধ্যে ঢুকে যায়, সেখানে একটা ক্ষত সৃষ্টি করে, সেখানে ব্যাকটেরিয়াগুলো ঢুকে সেখানে একটা ইনফেকশন তৈরি করতে পারে। বিশেষ করে স্ট্রেপ্টোককাস আর স্ট্যাফিলোককাস দুইটা অর্গানিজম আছে যেটা করতে পারে, করে যেমন আমরা বাচ্চাদের খুব বেশি ইমপেডিগো বলি, এছাড়া বয়েল ফারাঙ্কাল যত রকম আছে, সেলুলাইটিস, এই ধরনের সিরিয়াস স্কিন যে ইনফেকশনগুলো সবই করতে পারে। আরও ভয়ঙ্কর হতে পারে এটা কিন্তু যদি সুযোগ পায় সে রক্তের মধ্যে ঢুকে যেতে পারে, সেখানে রক্ত থেকে যে ব্লাডে যে ইনফেকশন, ইভেন এটা নিয়ে আমরা অনেকে খেয়াল করি না, বুঝি না, স্কেবিসে রোগীরা ইনফেকশন মারাও যেতে পারে। তারপরে আরও সিরিয়াস কমপ্লিকেশন আছে, যেমন আমাদের যে ব্যাকটেরিয়া যে হার্টের মধ্যে আমরা যে শুনছি রিউমাটিক ফিভার হয়, যে রিউমাটিক ফিভার, যে রিউমাটিক হার্ট ডিজিজ, যে হার্টের ভালভ নষ্ট হয়ে যায়, সেই অর্গানিজম এখানে ঢুকে টেস্ট করতে পারে। কোনো কোনো ক্ষেত্রে সেই রিউমাটিক ফিভার হতে পারে, রিউমাটিক হার্ট ডিজিজ হতে পারে। আবার নেফ্রোজেনিক স্টেন, কিডনিকে এফেক্ট করা যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই কিডনিকে এফেক্ট করে আমরা বলি এজিএন বা অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিস করতে পারে, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে বেশি হয়, এবং লং টার্মে সেটা ক্রনিক কিডনি ডিজিজে রূপান্তরিত হতে পারে। এগুলো কিন্তু হচ্ছে, কিন্তু আমরা কিন্তু মাস খেলে আমাদের খুব বেশি স্টাডি নাই, আমরা এই স্টাডি করছি না, এগুলো কিন্তু সাইলেন্টলি এই জিনিসগুলো হচ্ছে। এবং সেই জন্য স্কেবিস ব্যাপারে অনেক জোর দিয়ে যে মাস খেলে যে সারা বাংলাদেশ আমাদের মনে হচ্ছে যে সারা বাংলাদেশ থেকে আমরা পাচ্ছি, শুধু আমাদের সাবকন্টিনেন্টাল স্কেবিস হয়ে গেছে। এটাকে প্রিভেন্ট করতে না পারি, এর কমপ্লিকেশনস কিন্তু অনেক আছে, বিশেষ করে ইনফেকশন থেকে শুরু করে হার্ট ডিজিজ, তারপরে কিডনি ডিজিজ, এগুলি সব হতে পারে। না, আপনি যে কথাটি বলছেন যে রিউমাটিক ফিভার বা রিউমাটিক হার্ট ডিজিজ এটা থেকে হতে পারে এই আমরা চিকিৎসা না করলে, রিউমাটিক হার্ট ডিজিজ বা এটা কিডনি ফেইলিয়ার বা আপনি গ্লোমেরুলার নেফ্রাইটিস, এটার থেকে প্রিভেনশনের উপায় কি? প্রিভেনশন হচ্ছে ইনফেকশন প্রিভেন্ট করতে হবে, আর্লি ডায়াগনোসিস, প্রপার ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট যদি করতে পারি তাহলে এটা হবেই না, এটা প্রিভেন্টেবল। যদি প্রিভেন্ট করতে পারি এই ইনফেকশন কতগুলো অ্যান্টিবায়োটিক আপনার খেতে হচ্ছে না, হিউজ অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে, মানে বিশাল একটা সেফ হবে যদি আমরা প্রপার ডায়াগনোসিস করে স্কেবিস দিতে পারি। এর পাশাপাশি আমি বলতে চাই, যখন আপনার যে প্রিভেনশন যে ইস্যুর মধ্যে যেটা হয়, যখন সারা গা চুলকাবে এটা কিন্তু আইসোলেট হয়ে গেল, পেশেন্টকে আমাদের আইসোলেট করতে হয়, কিন্তু তাহলে ও আলাদা থাকবে, আইসোলেশন। বাচ্চা স্কুলে যেতে পারে না, আপনার সারা চুলকাচ্ছে, আমরা অফিসে যেতে পারে না, ইকোনমিক লস, মানে কান্ট্রি বা যদি আমি ওই সেদের চিন্তা মরবিডিটি চিন্তা করলে সারা দেশের উপর অনলি ইকোনমির উপর একটা ইম্প্যাক্ট হতে পারে। সুতরাং এটাকে যদি আপনি ঠিকমতো প্রিভেন্ট করতে পারেন, ইনফ্লুয়েঞ্জা কন্ট্রোল করা সম্ভবই, অনেক বেনিফিট আমরা পেতে পারি। আচ্ছা, তো এই ক্ষেত্রে যদি আমরা এইভাবে চিন্তা করি, আমরা কিন্তু আমাদের যে ইপিআই প্রোগ্রাম আছে সেখানে কিন্তু আমরা ভিটামিন এ ক্যাপসুল খাওয়াই, যেটা আমরা রাতকানা রোগের জন্য, আমরা কিন্তু বিভিন্ন টিকা, আমরা ভ্যাকসিন আমরা দিই। তো সেক্ষেত্রে যদি আমরা এটা এই মাস পিপল যদি করতে চাই, আমাদের স্কুল কলেজে যদি আইভারমেকটিন ট্যাবলেটটা যদি একটা করে ডোজ খাওয়ানো যায়, এটা কি ভ্যাকসিনের মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এমডিআই স্টাডি হচ্ছে, যে অস্ট্রেলিয়া হয়েছে এ ধরনের স্টাডি, যেখানে আছে সবাইকে একটি করে আইভারমেকটিন ডোজ খাইয়ে দিল, এবং এটাতে বিশাল ইমপ্রুভমেন্ট দেখা গেছে, কিন্তু বিশাল মানে এফেক্টেড যে প্রিভ্যালেন্স যার 30 থেকে 2 নেমে আসছে। আইডিয়ালি 2টা ডোজ, মানে 7 দিন পর 2টা ডোজ খেলে সবচেয়ে ভালো হয়, তবে সিঙ্গেল ডোজের স্টাডি আছে, এটা একটা ভালো হতে পারে। এটা আমাদের বাংলাদেশে যেটা আমাদের বলছি যে আমাদের স্কুল কলেজ মাদ্রাসা যেখানে বোর্ডিংয়ে হচ্ছে, এখানে আমরা যাদের আছে ওদের এফেক্ট করলাম, বাড়িতে ওই মাস ড্রাগ অ্যাডমিট খাওয়া দিলাম, তাতে কিন্তু এর প্রিভ্যালেন্স অনেক কমিয়ে আনতে পারে। যখন এটা কমে আসলো 2% নিচে চলে আসলো, তখন আমরা স্পেসিফিক টার্গেট, এটা আমরা আমাদের ইপিআই বা আমাদের জেনারেল ফিজিশিয়ান যারা আছে, যারা হেলথ ওয়ার্কার্স আছে, ওদেরকে করতে পারি। তারপর যখন আসবে শুধু যারা ডেফিনেট স্কেবিস, মানে ওরা আইফ্রেজ, তখন আমরা ডার্মাটোলজিস্টরা, যারা স্পেশালিস্টরা, উই ক্যান এফেক্ট, আমরা দেখে ফুল ডায়াগনোসিস করে প্রপার ইনভেস্টিগেশন করে দেখে আমাদের তাদেরকে যদি ট্রিট করি, তাহলে কিন্তু মাস খেলে আমরা স্কেবিসকে কন্ট্রোল করে আনতে পারি। অনেক ধন্যবাদ প্রফেসর ডাক্তার রাশেদ মোহাম্মদ খান, আপনি সুন্দর পরামর্শ দিচ্ছেন। আসলে একটা নেগলেক্টেড রোগ হলো স্ক্যাবিস বা খোঁজপাঁচটা, যেটাকে আমরা খুঁজলিও বলে থাকি। এটা আসলে আপনি যেভাবে পরামর্শ দিচ্ছেন সেভাবে চিকিৎসা দিলে আমরা দেশ এবং জাতি এই স্ক্যাবিসের হাত থেকে মুক্ত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা খোঁজপাঁচটায় ভুগছেন তারা দেরি না করে চিকিৎসার আওতায় আসুন, কারণ রিউমাটিক হার্ট ডিজিজ এবং গ্লোমেরুলার নেফ্রাইটিস, কিডনির প্রদাহ একটি ভয়ঙ্কর একটি রোগ। এটা প্রতিরোধ করতে চাইলে আমাদের স্ক্যাবিসের ট্রিটমেন্টটা জরুরি। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।
আপা 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজিন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজেন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজিন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল।